আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দর্শক, আপনারা যে যেখানে আছেন দেশে বা প্রবাসে সবার প্রতি জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আপনাদের জীবন আনন্দময় হোক সেই প্রত্যাশা নিয়ে কিছু কথা বলবো। আজকে কোনো শক্ত কোনো নিউজ না দর্শক, কিছু আলোচনা করব, কিছু পর্যালোচনা করব এবং আপনাদের প্রতি অনুরোধ, আমার এই আলোচনায় আপনারা কমেন্ট বক্সে মন্তব্য লিখে একটু পার্টিসিপেট করেন। আমরা একটা ভিন্ন ঈদ পাচ্ছি এবার, প্রথমবারের মতন, যেই ঈদে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল শাসন করছে না। না আছে আওয়ামী লীগ, না আছে বিএনপি, আছে কে? অন্তর্বর্তী সরকার, এবং তার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ এই মানুষটাকে শ্রদ্ধা করে, এই মানুষটাকে ভালোবাসে এবং তিনি দেশে বিদেশে অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তার প্রতি অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে, তিনি কতটুকু পূরণ করতে পারবেন সেটা আমরা নিশ্চিত না, কিন্তু আশা করি যে আমরা যদি সবাই মিলে ওনাকে সহযোগিতা করি উনি সফল হবেন। তারপরেও দেখেন, একটা আক্ষেপ আছে। সেই আক্ষেপটা হলো এই যে আমাদের একটা রেগুলার গভর্নমেন্ট এখন এই মুহূর্তে নেই, যেটা থাকার দরকার ছিল। আমরা বারবার সরকার বদল করেছি, বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। কিসের জন্য? একটা রাজনৈতিক সরকার, যে সরকার সত্যিকারের অর্থে জনগণের অধিকার মেনে নেবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে। কিন্তু দুর্ভাগ্যজনক, বিগত প্রায় বাংলাদেশের বয়স যদি 53 বা 54 বছর হয়, তার অর্ধেক সময়েরও বেশি সময় আমরা বিএনপি এবং আওয়ামী লীগের রাজনৈতিক সংঘাতের মধ্য দিয়ে দেশ পরিচালনা হতে দেখেছি। যার ফলে অবস্থা হয়েছে এমন যে আজকে বাংলাদেশের এই মাটিতে যখন ঈদ উদযাপিত হচ্ছে, খেয়াল করেন, দুই নেত্রীর কেউ আর বাংলাদেশে নেই। বেগম খালেদা জিয়া আছেন লন্ডনে, আর শেখ হাসিনা আছেন দিল্লিতে। এবং কি পরিস্থিতির মধ্যে দিল্লিতে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জনগণের অভ্যুত্থান, জনগণের একটি বিপুল গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশেই টিকতে পারেননি। আর বেগম খালেদা জিয়া তিলে তিলে তিনি মৃত্যুর দিকে যাচ্ছিলেন, তার চিকিৎসার অভাবে, উন্নত চিকিৎসার অভাবে। যেই চিকিৎসার অনুমতি শেখ হাসিনা নিজে দেননি। পারতেন, তার একটা সুযোগ এসেছিল, সবারই সুযোগ এসেছিল, বেগম খালেদা জিয়ারও সুযোগ এসেছিল এরশাদ স্বৈর শাসনের অবসানের পর, কিন্তু সেই সুযোগও দুর্ভাগ্যজনকভাবে তিনি কাজে লাগাতে পারেননি, অথবা কাজে লাগানো সম্ভব হয়নি। শেখ হাসিনাও তেমনি 1/11-এর পর 2008 সালে যখন একে আবার নতুন করে তিনি যাত্রা শুরু করেন, অতীতের যেই তিক্ততা, সেগুলো ভুলে একটা রাজনৈতিক সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, সুষ্ঠু ভোট, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারতেন। কিন্তু আমরা কি পেলাম? তার বদলে আমরা পেলাম স্বৈরশাসন। যার কারণে আজকে এই রাজনৈতিক পালাবদলের ফলে কি হলো? শেখ হাসিনা এখন পলাতক, দিল্লিতে তিনি আশ্রয় নিয়ে আছেন, মোদির কাছে তিনি আশ্রয় নিয়ে দিল্লিতে অবস্থান করছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় তিনি অবস্থান করছেন লন্ডনে, তার পুত্র তারেক রহমানের বাসায়। তারপরেও তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে আছেন। তিনি তার দুই পুত্রবধূ তারেক রহমান নাতি নাতনিদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারছেন, তিনি প্রকাশ্যে আসতে পারছেন, অন্তত আমরা তার ভিডিওটা দেখতে পাচ্ছি, তার স্টিল ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না শেখ হাসিনাকে। কেন দেখতে পাচ্ছি না? এই দায় কার? এই দায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নিজের। তিনি নিজের হাতে গণতন্ত্র হত্যা করেছেন। খেয়াল করেন, তার পিতাও কিন্তু সুযোগ পেয়েছিল স্বাধীনতার পর জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা। তিনি সব দল দূরের কথা, নিজের দলের জ্ঞানীগুণী মানুষগুলোকে পাশে রাখতে পারেননি। তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, প্রথম দফায় তিনি বাদ হয়ে যান। এইভাবে দলের ভিতরে তার যারা যারা বিরোধিতা করেছে বা ভিন্ন মতাবলম্বী সবাইকে সরিয়ে দিয়েছেন, এবং সেই মানুষগুলো ছিল অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ। তারপরে ছাত্রলীগের মধ্যে সবচেয়ে মেধাবী যেই মানুষগুলো ছিল, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, তারাও দল থেকে বিচ্ছিন্ন। পরবর্তী সময় আপনারা দেখেছেন নূরে আলম সিদ্দিকী সহ আরও অনেকেই দলে আর টিকতে পারেননি, আব্দুল কুদ্দুস মাখন, সবাই এক এক করে
চলে গেছে। এবং তারপরে কি হলো? তারপরে গণতন্ত্রের বদলে চলে আসলো একদলীয় শাসন। এবং ৭৫-এর ১৫ই আগস্ট যখন নির্মমভাবে তিনি হত্যা হলেন, তখন কেউ তার পাশে থাকলো না, বরং দেশ তখন হাঁপ ছেড়ে বাঁচল, মিষ্টি বিতরণ হলো। তাহলে শেখ মুজিবুর রহমানের অবস্থান কোথায় ছিল? কোথায় যে নামলো? তিনি দেশের মাটিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত হলো না। এর দায় কার? ওই কতিপয় সেনা সদস্য? না, আপনি তো তৈরি করে দিয়েছেন। এর দায় শেখ মুজিবুর রহমানের নিজের, কেননা তিনি নিজের হাতে গণতন্ত্রকে কবর দিয়েছেন, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছেন। আমি দুর্ভাগ্যের ইতিহাসগুলো বলছি যে আজকে কেন রাজনৈতিক শাসন মুক্ত অবস্থায় আমাদেরকে চলতে হচ্ছে, এই ঈদ উদযাপন করতে হচ্ছে। তারপর আমাদের ভাগ্য ভালো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একটা মানুষকে আমরা পেয়েছি, এবং এই পাওয়ার পেছনে আছে ছাত্রদের গৌরবোজ্জ্বল ভূমিকা। যাক, আমি আবার আগের কথায় আসি। তারপর কি হলো? ওই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মৃত্যু হলো ৩.৫ বছরের মাথায়। তারপর চলল সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান। এটা হইতে হইতে জিয়াউর রহমান আবার আসলেন রাজনৈতিক দৃশ্যপটে। তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে আবার গণতন্ত্রকে একটা সাংবিধানিক রূপ, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করলেন। দুর্ভাগ্য, তিনিও পারলেন না। যেভাবেই হোক না কেন তিনি পারলেন না, অথবা তাকে পারতে দেওয়া হয়নি। সাত্তারের, জিয়াউর রহমান নির্মম হত্যাকাণ্ডের পর বিচারপতি আব্দুল সাত্তারের দুর্বল শাসন একেবারেই ভেঙে পড়ল দেশের রাজনীতি এবং অর্থনীতি। সেই সুযোগ কাজে লাগিয়ে জেনারেল এরশাদ আসলেন, এবং তিনি আধা গণতন্ত্র আধা সামরিকতন্ত্র চালাতে চালাতে ৯ বছরের মাথায় আবার গণঅভ্যুত্থানে পতন ঘটল। বিশাল একটা সুযোগ তৈরি হলো সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করার জন্য। সেখানেও দুর্ভাগ্য, বেগম খালেদা জিয়া বিজয়ী হলেন, বিএনপি ক্ষমতায় আসলো, কিন্তু ওই গণতান্ত্রিক বা সংসদীয় শাসন ব্যবস্থা চলল না। হঠাৎ করেই তারপর চলে গেল আবার সেই নির্বাচনে কারচুপি, সেই মাগুরার নির্বাচন। তারপর দাবি উঠল তত্ত্বাবধায়ক সরকার। তারপরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই বিএনপি তারাই কিন্তু চালু করে, তারপর তারা আর নির্বাচনে যুক্ত হলো না, ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। তারপর কি হলো? ওই শেষের দিকে আবার ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা, শাহাবুদ্দিনকে দিয়ে যা খুশি তাই করার, নির্বাচনে ফলাফল বাতিলের চেষ্টা। তারপর আসলো বিএনপি, এবং তারপর ২১শে আগস্ট, ১০ ট্রাক অস্ত্র, নানান ঘটনার মধ্য দিয়ে চলে আসলো, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংশোধন। তারপর চলে আসলো হচ্ছে 111 মানে আধা সামরিক শাসন ব্যবস্থা আবার চলে আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন ব্যবস্থা। তারপর তার অবসানের পর আবার উত্তরণের একটা বিশাল সুযোগ চলে আসলো শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে। কিন্তু তিনি এসে গণতন্ত্রকে সেই তার পিতার মতন কবর দিয়ে দিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে। তারপর গত ১৫ বছর মানুষ দেখলো কি ন্যাক্কারজনক ৩টা নির্বাচন, ১৪, ১৮ এবং ২৪। প্রথমটা ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। ১৪ সালে হলো প্রথমটা ২০১৪ হলো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, ১৮তে হলো দিনের ভোট রাতের নির্বাচন, আর ২৪-এ হলো আমি ডামি নির্বাচন। কলঙ্কজনক নির্বাচনের মধ্য দিয়ে ওই যে দলীয় শাসন ব্যবস্থার অধীনে যে নির্বাচন, তার যা পরিণতি, সেই পরিণতি হলো। তারপর ১৫ বছরের দুঃশাসন, তারপরে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত, এখন দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন। আজকে এমন একটা সময় আমরা ঈদ উদযাপন করছি যেখানে বাংলাদেশের রাজনীতিতে দুজন প্রধান নেত্রী জীবিত থাকা সত্ত্বেও আজকে দেশের মানুষ তাদেরকে স্বদেশে দেখতে পারল না। এই একটা আফসোস থাকলো। এখন অন্তর্বর্তী সরকার আছে, আমাদের ৫৩-৫৪ বছরের মাথায় এসেও আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে আছি। যতই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মহান ব্যক্তি হোক না কেন, এটাই বাস্তবতা, আমরা কোনো রেগুলার সরকারের অধীনে নেই, যেটা দরকার। কেননা গণতন্ত্রকে স্থায়ী করতে হলে অবশ্যই দরকার একটা নির্বাচিত সরকার।
জনগণের ভোটে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, যত দুর্বলতাই থাকুক না কেন। এবং ওই নির্বাচিত সরকারই যেসব পার্লামেন্টে তাদের মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তার মধ্য দিয়ে যদি ভালো শাসন ব্যবস্থার সংস্কার তারা বাস্তবায়ন করে, বাংলাদেশ ভালোভাবে চলবে এবং সেই পথে আমাদেরকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। যতই আপনি প্রলম্বিত করেন না কেন এই শাসন ব্যবস্থা, লাভ হবে না। আস্তে আস্তে দেখাই যাচ্ছে যে প্রশাসন কাজ করছে না, পুলিশ, অন্যান্য যত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেহেতু সেগুলো একেবারেই ধ্বংসস্তূপ বানিয়ে গেছে শেখ হাসিনা, এই ধ্বংসস্তূপ দিয়ে এগোনো যাবে না। ফলে একটা রেগুলার গভর্নমেন্ট দরকার, রাজনৈতিক সরকার দরকার। এখন এই ঈদে মানুষের প্রত্যাশা সেটাই থাকা উচিত, যাতে দেশ আবার একটা সাংবিধানিক শাসন ব্যবস্থা, একটা নিয়মমাফিক শাসন ব্যবস্থার মধ্যে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা অংশগ্রহণমূলক নির্বাচন যাতে দেশবাসী পায়, তাহলেই বাংলাদেশের জনগণের মুক্তি এবং আমরা ওই ফ্যাসিবাদ, অগণতান্ত্রিক শাসন, অসাংবিধানিক শাসনের বদলে আবার নিয়মমাফিক শাসন ফিরে পেয়ে আমরা বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে চলতে চাই। এটাই থাকুক আমাদের ঈদের প্রাপ্তি, প্রত্যাশা, এবং নিশ্চয়ই আমরা সেই দিকেই ধাবিত হব। দর্শক ভালো থাকবেন, ঈদ মোবারক।